হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় আমি শুরু করেছিলাম। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা শুরু করেছি। তো বায়ুমণ্ডলের ফার্স্ট ক্লাসটা হয়ে গেছিলো, আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ব। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে কীভাবে স্তরবিন্যাস হয়েছে বায়ুমণ্ডলের। এই যে আমাদের পয়েন্ট লেখা আছে উষ্ণতার ভিত্তিতে স্তরবিন্যাস। তো উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। ওকে, 6টি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা স্তরে আমরা ডেফিনেশন সহ বৈশিষ্ট্য সহকারে আলোচনা করব এবং কিভাবে প্রশ্ন আসে সেটাও বলবো। তো দেখো সাইডে আমি একটা বায়ুমণ্ডলের যে বিন্যাস, স্তর বিন্যাস রয়েছে সেটা আমি এঁকে নিয়েছি। এটা কিন্তু 5 মার্কসের জন্য আসে এবং তোমাকে ছবিটা এমনভাবেই আঁকতে হবে যাতে প্রতিটা বৈশিষ্ট্য ওই ছবিতে ধরা পড়ে। তো আমার আপাতত কোনো কিছু লেখা নেই, শুধু উচ্চতাগুলো লেখা আছে যে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার আর অল্প স্বল্প যে কতটা পর্যন্ত রয়েছে এইটুকুই আছে। ডিটেলসটা আমি পড়াতে পড়াতে করবো। তাহলে প্রথমে আমরা যেটা একদম সর্বনিম্ন স্তর আমরা এখান থেকে শুরু করছি। এই যে সমুদ্রতল, এই যে জলের মতো সাইন, এটা সমুদ্রতল। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, অর্থাৎ সমুদ্রতল থেকে আমরা 0 ডিগ্রি শুরু করি, তাই তো? তো এখান থেকে শুরু হচ্ছে। তো এই একদম প্রথম যে স্তরটা সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। একদম 1 নাম্বারটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটার আক্ষরিক অর্থ আমরা জানবো। প্রথমে এটা ট্রোপো করি। ট্রোপো দুটো মিনিং আছে। এটা ট্রোপোসটার মানে হচ্ছে মিক্সিং বা মিশে যাওয়া। ওকে, আর স্ফিয়ার মানে তো জানি, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল। তার মানে যে মণ্ডলে সবকিছু মিশে থাকে, এয়ারের সাথে জলীয়বাষ্প, ধূলিকণা, অ্যারোসল সবকিছু যে মিক্স করা থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এইটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এর বিস্তার গড় 16 কিলোমিটার বলা হয়, তবে সব জায়গাতে এর বিস্তার সমান নয়। যদি আমরা নিরক্ষীয় অঞ্চল ধরি তাহলে নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার হয়, আর মেরু অঞ্চলে ধীরে ধীরে এই বিস্তারটা কমতে থাকে, যেটা প্রায় দাঁড়ায় 8 কিলোমিটারে। ঠিক আছে, মেরু অঞ্চলের দিকে ধীরে ধীরে এর বিস্তারটা কমতে থাকে। তাহলে এটা হলো। এবারে আমরা বৈশিষ্ট্য হিসেবে দেখব। তাহলে বৈশিষ্ট্যের 1 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি বিস্তারটা। ঠিক আছে, তাহলে গড় কত বললাম? গড় হচ্ছে 16 কিলোমিটার। এটা হচ্ছে গড়ে আমরা বলতে পারি। আর কি হতে পারে 2 নম্বর পয়েন্ট? 2 নম্বর হচ্ছে এখানে আমাদের যে গ্যাস, মানে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, আমরা যে 100% গ্যাসীয় উপাদান যেগুলো পড়েছি, মানে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এগুলো পড়েছি, তার 75% এই স্তরে থাকে। 75% গ্যাস এখানেই থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম। এবং এই বায়ুমণ্ডলের কিন্তু এই অংশতেই, ট্রোপোস্ফিয়ারেই কিন্তু জলীয় বাষ্প, ধূলিকণা, অ্যারোসল এইগুলো কিন্তু সব মিশ্রিত অবস্থায় থাকে। অ্যারোসল, জলীয় বাষ্প যেটা রয়েছে সেটাও এখানে থাকছে। তাহলে কোন স্তরটা দেখতে পাচ্ছি? এইটা। তাহলে এটাকে আমি টি লিখছি। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, এটাকে আমরা টি লিখছি। তাহলে ট্রোপোস্ফিয়ারের এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে এর হচ্ছে 75% গ্যাস এখানেই থাকে এবং জলীয়বাষ্পের পুরো অংশটা এখানেই থাকে, কারণ আর কোথাও জলীয়বাষ্প থাকে না, একমাত্র ট্রোপোস্ফিয়ারে জলীয়বাষ্প থাকে। এর সাথে কিছু অ্যারোসল মিশ্রিত থাকে, মানে কঠিন বস্তুকণা। অ্যারোসল 1 নম্বরের আসে, যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি। এরপরে যে পয়েন্টটা বলবো, 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে। কতটা কমে সেটাকে কি বলে? সেটাকে বলে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বা নর্মাল ল্যাপস রেট। ঠিক আছে, শর্টে লিখলাম নর্মাল ল্যাপস রেটও বলা হয়। ঠিক আছে, তো এটা কি হচ্ছে না, প্রতি 1000 মিটার, অথবা 1000 মিটার মানে কি 1 কিলোমিটারে যত ওপর দিকে উঠবো তত আমাদের 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকছে। এই যে উচ্চতাটা, মানে আমরা যত ওপর দিকে উঠবো তত উষ্ণতাটা কম হবে, ঠান্ডা হবে। ওপর দিকে যত যাবো আমরা শীতল পাবো। তাহলে এই ব্যাপারটাকেই বলছি উষ্ণতার স্বাভাবিক হ্রাস। এটা বলতে পারে যে উষ্ণতার স্বাভাবিক হ্রাস কত, তখন তোমাকে বলতে হবে যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা 1000 মিটার, সেটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে, এইটা হলো উষ্ণতার স্বাভাবিক হ্রাস, যেটা দেখা যায়। যদি এই স্বাভাবিক হ্রাসটা সব জায়গাতে এক হয় না, এটা ভ্যারি করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। ওকে, তারপরে আমরা দেখব যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মেঘ, বৃষ্টি, এই যে আমাদের যেসব বায়ুমণ্ডলীয় উপাদান সেগুলো সব এখানে দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি নেক্সট পয়েন্টটা, যে এখানে মেঘ, বৃষ্টি, ঝড় এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য একে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ক্ষুব্ধ মণ্ডল এটা বলা হয়। এই ক্ষুব্ধ মণ্ডলটা এখানে তোমাদেরকে ছোট্ট করে লিখে দিতে হবে যেটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে, যাতে তোমাদের বললাম যে ছবিতে তোমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্ট এই ছবিতে ধরা পড়ে। তো ওখানে তোমাদের কিন্তু লিখে দিতে হবে ক্ষুব্ধ মণ্ডল। ওকে, দেখো লিখে দিয়েছি। নেক্সট এরপরে আমরা দেখব, আর এইখানে যেহেতু এটা আমাদের বায়ুমণ্ডলের সব থেকে সর্বনিম্ন স্তর এবং আমাদের বাসস্থানে এখানে রয়েছে, তো তাই এই স্তরে কিন্তু দূষণ সব থেকে বেশি, এই স্তরেই একমাত্র দূষণ দেখা যায়, দূষণ দেখতে পাওয়া যাচ্ছে এই স্তরে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি হয়ে গেল। আরেকটা পয়েন্ট তোমরা চাইতে পারো যে এই অঞ্চলে কিন্তু যত ওপর দিকে যাবো সেক্ষেত্রে বায়ুর গতিবেগটা বৃদ্ধি পাবে, কারণ বায়ুর নিম্ন স্তরে দেখতে পাচ্ছি পাহাড়, পর্বত, গাছপালা রয়েছে। তো আমি যদি একটু ওপর দিকে যাই তাহলে সেক্ষেত্রে বায়ুর গতিবেগ অনেকটাই কিন্তু বাড়বে। ঠিক আছে, ওপর দিকে গেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এই মোটামুটি 6 থেকে 7টা পয়েন্ট তোমাদের জেনে রাখতে হবে। তার মধ্যে থেকে শর্ট কোশ্চেন আসে হচ্ছে ক্ষুব্ধ মণ্ডলটা, এটা একটা শর্ট কোশ্চেন আসে, আর একটা হচ্ছে এই স্বাভাবিক, এটা খুব 2 মার্কসের বা শর্ট কোশ্চেন আসে, এই দুটো। ঠিক আছে, এই দুটো খুব আসে। চলো নেক্সট আমরা চলে যাবো নেক্সট যে স্টেপে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এই স্তরটা, মানে ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটা। তাহলে স্ট্র্যাটো এটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম, এটার মানে হচ্ছে স্তর। ঠিক আছে, এখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারটা এসেছে। এটা হচ্ছে এক ধরনের স্তর, যে স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা এটা কিন্তু 16 কিলোমিটার থেকে এটা 50 কিলোমিটার না, এটা 0 থেকে 50ই আছে, মানে প্রথম 16 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রোপোস্ফিয়ারের স্তর, তারপরে 16 থেকে 50টা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর। ঠিক আছে, তাহলে এটা বলতে হবে কিন্তু যে এটা হচ্ছে দ্বিতীয় স্তর, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, ট্রোপোস্ফিয়ারের পরবর্তী 50 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তার করছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব স্ট্র্যাটোস্ফিয়ারের। তাহলে এটা আমরা প্রথমে বিস্তারটা একটা বলতে পারি যে 50 কিলোমিটার, এটা 1 নম্বর পয়েন্ট বলতে পারি, বিস্তার হচ্ছে 50 কিলোমিটার গড়ে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে যে এই নর্মালি এটা কি হয় না, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়, যেটা উল্টো ছিল ট্রোপোস্ফিয়ারে। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। ঠিক আছে, যত ওপর দিকে যাবে গরম বাড়বে। তবে মোটামুটি 25 থেকে 35 ডিগ্রি, 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে, মানে আমি যদি দেখাই এই অঞ্চলটা, এইখানটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই বরাবর অঞ্চলটা, এখানে এখানে ওজোন লেয়ার রয়েছে, ওজোন স্তর। ঠিক আছে, এখানে রয়েছে ওজোন স্তর। মোটামুটি এটার যদি আমি, তোমরা এখানে পারলে ইয়েটা দিয়ে দেও, দূরত্বটা যে 25 কিলোমিটারের মোটামুটি হয়। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজোন স্তর রয়েছে, এবং এই ওজোন স্তরটা কি করছে, ওজোন স্তরে থাকে বলে ওজোন স্তর কী করে, মেন ওজোন স্তরের কারণটা হচ্ছে যে অতিবেগুনি রশ্মিগুলো শোষণ করে নিচ্ছে। তার ফলে কি হয়, এই স্ট্র্যাটোস্ফিয়ারের এই মধ্যেখানটা, অর্থাৎ 25 থেকে 35 কিলোমিটার জায়গাটা একটু উষ্ণতা একটু বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি ওজোন স্তরের উপস্থিতি। ওজোন স্তর রয়েছে যেটা 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে রয়েছে, এবং এর উষ্ণতা বেশি, এটা লিখতে পারি। ওকে, এরপরে আমরা দেখব যে এবং এই ওজোন স্তর কিন্তু বিভিন্ন মহাজাগতিক বস্তু যদি আসে, যেমন অতিবেগুনি রশ্মি একটা আসে, ঠিক সেরকম যদি কোনো জ্বলন্ত মহাজাগতিক বস্তু কোনো আসে, তাহলে সেটাকেও কিন্তু ধ্বংস করতে বা পোড়াতে সক্ষম ওজোন স্তর। ঠিক আছে, এই স্তরে কিন্তু হয়ে যায়। নেক্সট আমরা চলে যাবো এর পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে এটাকে শান্ত মণ্ডল বলা হয়। এখান থেকে প্রশ্ন আসে, শান্ত মণ্ডল কেন বলা হয়, কারণ এখানে কোনো রকম ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বায়ুপ্রবাহ কিছু নেই, শান্ত অবস্থা বিরাজ করে, এই জন্য শান্ত মণ্ডল বলা হয়। এবং তাই এখানে কি হয়, জেট চলাচল হয়, জেট বিমান
এগুলো কিন্তু চলাচল হয়। হলো? তাহলে এখানে এখানে তাহলে আমাদের একটা জেটের ছোট্ট করে ছবি এঁকে দিতে হবে। দেখো এখানে রাফলি আমি এখানে শান্তমণ্ডল লিখে দিয়েছি, এখানে ও একটা প্লেনের ছবি করে দিও তোমরা, ওজোন স্তর রইলো। এবং আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে এখানে মৌক্তিক মেঘ দেখতে পাওয়া যায় বা শুদ্ধি মেঘও বলা হয়, ঠিক আছে? শুদ্ধি মেঘ মাঝে মাঝে শীতকালে এই অঞ্চলে কিছু কিছু এই স্তরে দেখতে পাওয়া যায়, যেটা মেনলি আন্টার্কটিকা অঞ্চলে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা এই এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই দেখা যায়, ঠিক আছে? তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা একটু একটু করে ছবির আকারে বা লেখার মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিলাম। এগুলোতেই কিন্তু মেনলি তোমাকে 5 নম্বরের ছবিটাতে আসে, সেখানে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখাতে হবে, তবে ফুল মার্কস আসবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের শান্তমণ্ডল বলা হয়। এবং এখানে তোমরা যে মৌক্তিক মেঘের ঘটনাটা বললাম সেটা তোমরা এখানে অ্যাড করে দিও, মৌক্তিক মেঘ। তাহলে এখানে মোটামুটি বৈশিষ্ট্য আমাদের ডিসকাশন হয়ে গেল। যদি আলাদা করে এখানে প্রশ্ন আসে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা এখানে কিন্তু 3 মার্কসের বা 2 মার্কসের মতো তোমরা বৈশিষ্ট্য তৈরি করবে। নেক্সট আমরা যাব মেসোস্ফিয়ার। তার আগে একটা বলি যে দুটো স্তরের মাঝখানে যখন যে স্তরটা দুটো স্তরকে বিভক্ত করছে বা আলাদা করছে, সেইটা হচ্ছে এই যে ট্রোপোপজ, মানে যেখানে ট্রোপোস্ফিয়ারটা শেষ হচ্ছে। পজ মানে কি? পজ মানে আমরা কি জানি? পজ মানে আটকানো, থামানো। যেমন আমরা টিভি বা রিমোটের সাহায্যে বা মোবাইলের সাহায্যে যখন আমরা কোনো কিছু মুভি বা কিছু চললে বলি পজ করতে, সেটা হচ্ছে পজ। পজ মানে কি? কোনো একটা লিমিটেশন, একটা থামানো কোনো জিনিসে। তো এই স্তরটা ট্রোপোস্ফিয়ারটা থামছে এই ট্রোপোপজে, তারপর থেকে আবার শুরু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ারটা থামছে স্ট্র্যাটোপজ। তার যে মাঝখানের স্তরটা সেটাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। ওকে, নেক্সট আমরা চলে যাবো 3 নাম্বার, সেটা হচ্ছে মিসোস্ফিয়ার। নেক্সট আমাদের হচ্ছে স্তর মেসোস্ফিয়ার। আচ্ছা, মেসো শব্দটার অর্থ হচ্ছে মিডল বা মধ্য, মিডল বা মধ্য বলা হয়, ঠিক আছে? তাহলে এটার বিস্তার কত কিলোমিটার দেখতে পাচ্ছি আমরা এখানে? 100 পর্যন্ত দেখিয়েছি। এটা মোটামুটি বলা যায় 80 কিলোমিটারের মতো উচ্চতা হয় এটা, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে 80 কিলোমিটার পর্যন্ত এর মোটামুটি রাফলি বিস্তার হয়, যেটা আমরা এখানে 100-এ দেখিয়েছি। এখানে আমরা দেখব যে কীভাবে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। দেখো, ফার্স্টে আমরা দেখব এখানে বিস্তারটা, যেটা গড় বলবে, গড়ে লিখবে, ঠিক আছে? গড় 80 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে, তাহলে এটা লিখতে হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, এবং এর যার বিস্তার হচ্ছে 80 কিলোমিটার। ওকে, এখানে কিন্তু আমরা যেমন দেখলাম যে ট্রোপোস্ফিয়ারে যত ওপর দিকে গেলাম উষ্ণতা কমলো, স্ট্র্যাটোস্ফিয়ারে যত ওপর দিকে গেলাম উষ্ণতা বাড়লো। আর এখানে কিন্তু আবার উষ্ণতা কমে, মানে উচ্চতা যত বাড়বে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস, উষ্ণতা হ্রাস। এখানে সর্বনিম্ন মোটামুটি উষ্ণতা হয় 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াসের মতো এখানে উষ্ণতা হয়। আচ্ছা, এখানে ওখানে যেমন এখানে দেখলে মৌক্তিক মেঘ, এখানে নৈশদ্যুতি এক টাইপের মেঘ হয়। নৈশদ্যুতি, রাত্রেবেলা দ্যুতি জলে, যেটা নৈশ মানে রাত, দ্যুতি আলো জলের দেখে মনে হয়, সেই নৈশদ্যুতি মেঘ কিন্তু এই স্তরে দেখা যায়। এগুলো একটা বৈশিষ্ট্য জাস্ট পড়বে, এবং সেগুলো কিন্তু ওই ছবিতে সমস্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে, রাইট? এরপরে এই স্তরে আরেকটা হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় এই স্তরে, ঠিক আছে? উল্কাপিণ্ড, তাহলে আমাকে এখানে উল্কাপিণ্ডটাও আঁকাতে হবে, এখানে এঁকে দেখিয়ে দিতে হবে। ওকে, আর এই স্তরে আরেকটা 5 নাম্বার লাস্ট, এই স্তরে পশ্চিমা বায়ুর উপস্থিতি দেখা যায়, যেটা খুব গতিবেগ অনেক বেশি থাকে, ঠিক আছে? পশ্চিমা বায়ুর উপস্থিতি দেখা যায় যার গতিবেগ খুব বেশি, ঠিক আছে? এতগুলো বৈশিষ্ট্য হলো। দেখো এখানে আমরা এই পোর্শনটাতে নিচের অংশটিতে তোমরা দেখো কিভাবে ছবিটা দেখিয়েছি। তো এখানে উল্কাপিণ্ড লিখে দিয়েছি, একটা ছোট্ট ছবি করেছি গোল মতো, তারপর জ্বলছে সেরকম একটা অবস্থা উল্কাপিণ্ড, নৈশদ্যুতি মেঘ, পশ্চিমা বায়ু এগুলো দেখিয়ে দিয়েছি। আবার যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে যে স্তরটা, এই 100 কিলোমিটার পর্যন্ত এখানে মেসোপজ রয়েছে, যেটা একদম এই স্তরকে লিমিট করছে বা বাধা দিচ্ছে, সেটাই মেসোপজ, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী স্তরে যাব। মেসোস্ফিয়ারের পরবর্তী স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, দুটো নামই বলা যায়।
আচ্ছা, থার্মো মানে মনে হচ্ছে যে থার্মাল মানে গরম, উষ্ণতা বোঝাচ্ছে। তার মানে এই স্তরটার বৈশিষ্ট্যই হচ্ছে এই প্রচণ্ড গরম হবে, যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা বাড়বে, ঠিক আছে? এই যত উচ্চতা বাড়তে বাড়তে কিন্তু উষ্ণতা বাড়বে। তো থার্মো শব্দটার মানেই হচ্ছে তাই, ঠিক আছে? আচ্ছা, আমরা একে একে বৈশিষ্ট্যগুলো এরপর দেখবো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এর বিস্তার, মেসোস্ফিয়ারের পর প্রায় 500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার, ঠিক আছে? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। আচ্ছা, এই স্তরের বৈশিষ্ট্যটা এই যে আমি অর্থগুলো বলছি, এগুলো তোমরা যখন ভূমিকা হিসেবে লিখবে কোনো স্তরের বৈশিষ্ট্য, তখন তোমরা এগুলো অ্যাড করতে পারো। বৈশিষ্ট্যের আগে যখন তোমরা লেখো যে বৈশিষ্ট্যগুলি হলো, তার আগে ভূমিকা হিসেবে এগুলো অ্যাড করতে পারো। তাহলে এর স্তর বিস্তার বললাম 500 কিলোমিটার পর্যন্ত। আমরা নর্মালি যে বায়ুর যেসব উপাদানগুলো দেখি, গ্যাসীয় উপাদানগুলো, সেগুলোর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকে। তো এই অক্সিজেন, নাইট্রোজেন যে আণবিক উপাদানগুলো, সেগুলো 200 কিলোমিটার পর্যন্ত থাকে। মানে আমরা যদি জিরো এখান থেকে ধরি, প্রায় এই 200 কিলোমিটারের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেনের উপস্থিতি থাকে, এরপর আর থাকে না। তাহলে এই স্তরের মানে থার্মোস্ফিয়ারের আমরা খুব নিচের স্তরটাতে, প্রায় ওই 100 কিলোমিটার, 100 থেকে 150 কিলোমিটার স্তরটা আমরা শুধু খুব অল্প পরিমাণে এই অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর আণবিক অবস্থাটা পাই। আদারওয়াইজ এরপরে আর কিন্তু কোনো বায়ু নেই। তো ওই জন্য এখানে কিন্তু বায়ুর ঘনত্বটা খুব কম, ঠিক আছে? এই স্তরের বায়ুর ঘনত্ব খুবই কম, ঠিক আছে? তোমরা এই আগের পয়েন্টে যেটা বললাম, আণবিক স্তরে যদি প্রয়োজন হয়, বড় নাম্বারের আসে, বড় একটু বেশি নাম্বারের আসে, সেক্ষেত্রে তোমরা ওগুলো লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই স্তরে বললাম যে একটা হলো, আর মেন হচ্ছে উষ্ণতা। এই যে থার্মো যেটা বললাম, সেটাই এখানে, যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ছে। প্রায় যদি আমরা এই 250-র মধ্যেই যাই, যদি এত দূর পর্যন্ত যাই, 300-র মতো, সেখানেই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি হয়ে যায়, এতটাই তাপমাত্রা থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে যে সূর্য থেকে যে সমস্ত রশ্মিগুলো, যেমন গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলো যখন আসছে এই স্তরে, সেই সমস্ত রশ্মিগুলো ভেঙে আয়নিত অবস্থায়, পরমাণুটা ওই রশ্মির পরমাণুগুলো ভেঙে আয়নিত অবস্থায় থাকছে, ঠিক আছে? ওই জন্যই কিন্তু এটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। এখানে সমস্ত পরমাণুগুলো আয়নিত অবস্থায় থাকে, চার্জড পার্টিকেল হয়ে যায়, ওই জন্য আয়নিত থাকে বলে এটাকে ওই আয়নোস্ফিয়ার বলা হয়। এই পয়েন্টে তোমরা লিখতে পারো কেন থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়, সেটা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই স্তর থেকে আমাদের বেতার তরঙ্গ পাই, মানে রেডিও, টিভি এগুলোর যে সিগন্যাল, সেটা এইখান থেকে আমরা পাচ্ছি, বেতার তরঙ্গ এখানে আমরা পাই, ওকে? আর আরেকটা বলতে পারি, যেসব আমরা আগে ক্লাস 9-এ বা 8-এ পড়েছি, যে অরোরা অস্ট্রালিস আর অরোরা বোরিয়ালিস যেগুলো দেখতে পাওয়া যায়, ওগুলো কী হয়, যেসব দেশগুলোতে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে, সেগুলো রাত্রিবেলাতে অনেক সময় খুব আলো, যেন চারিপাশটা আলোকিত হয়ে ওঠে। সেটা কেন হয়? ওই সমস্ত এই বিভিন্ন গ্যাসীয় উপাদানের উপস্থিতিতে ওই সমস্ত আয়নিত পার্টিকেলগুলো জ্বলে ওঠে। ওই জন্যই এই আয়নোস্ফিয়ারে বা এই থার্মোস্ফিয়ারে এই ইয়েগুলো, যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকেই অরোরা বোরিয়ালিস আর অস্ট্রিয়া বোরিয়ালিস বলছে, ওইগুলোই কিন্তু এই স্তরে দেখা যায়। তাহলে তোমরা কিন্তু লিখবে যে এই স্তরে অরোরা দেখা যায়। দুটো তোমরা লিখে দিও, উত্তর মেরুতে কোনটা দেখা যায়, দক্ষিণ মেরুতে কোনটা দেখা যায়, সেগুলো তোমরা মেনশন করে দিও, ঠিক আছে? তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে এইগুলো পেলাম, যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন্স আছে, এখান থেকে আসতে পারে। যেমন বেতার তরঙ্গটা প্রচুর পরিমাণে আসে, একে আয়নোস্ফিয়ার কেন বলা হয়, এটা 2 মার্কসের জন্য আসতে পারে। অরোরা বোরিয়ালিস এটা কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো আসতে পারে। এরপর আমরা নেক্সট, এখানে আমরা দেখো থার্মোস্ফিয়ারের এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে কী কী দেখতে পাওয়া যায়। বেতার তরঙ্গ দেখিয়ে দিয়েছি, আয়নোস্ফিয়ার দেখিয়ে দিয়েছি, অরোরা কীভাবে দেখতে পাওয়া যায়, অরোরার একটা রেখা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর যেহেতু থার্মোস্ফিয়ারকে আরেকটা আয়নোস্ফিয়ার বলা হয়, ওই জন্য সেটা আমি মেনশন করে দিয়েছি, রাইট? নেক্সট আমরা চলে যাবো এক্সোস্ফিয়ারে। তো এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার হচ্ছে মোটামুটি 500 থেকে আমরা দেখতে পাচ্ছি 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার, ঠিক আছে? বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখব 500 থেকে 750 কিলোমিটার এর বিস্তার রয়েছে।
এখানে বিভিন্ন গ্যাস দেখা যায়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এখানে, ঠিক আছে। H2 আর হিলিয়াম গ্যাসের হিলিয়াম গ্যাস এখানে দেখতে পাওয়া যায়, প্রাধান্য রয়েছে। কালি নেই, ওকে। আর এখানে তোমরা, এটা খুব একটা বড় পয়েন্ট নেই বা খুব একটা আসে না এটা আলাদাভাবে। আর এখানে উষ্ণতাটা অনেক, বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অনেকটাই বাড়ে, প্রায় 1200-1600 ডিগ্রি হয়ে যায়, এটুকুই মাথায় রাখবে। আর কিছু এখানে সেরকম নেই, উষ্ণতাটা এখানে অনেক বেশি, উচ্চতার সাথে সাথে উষ্ণতা বেশি। এটা প্রায় 1200 থেকে 1600 মতো থাকে, এটাই হচ্ছে এর। আর কিছু এখানে স্পেশাল বৈশিষ্ট্য নেই। এবার আমরা নেক্সট চলে যাবো, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এটা লাস্ট স্তর। নেক্সট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, বললাম এটা 750 কিলোমিটারের পরে প্রায় আমাদের বায়ুমণ্ডলে যতটা রয়েছে 10,000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার রয়েছে। আর এটা হচ্ছে এক্সোস্ফিয়ারের পরবর্তী, বা এটাকে বলা হয় পৃথিবীর একদম শেষ স্তর, ঠিক আছে। আর এখানে আমরা লিখতে পারি যে কি, এখানে কি দেখা যাচ্ছে না, এখানে একটা ম্যাগনেটেড বা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। কেন না, যে সৌর বায়ু রয়েছে সেই সৌর বায়ু থেকে আগত যেসব ইলেকট্রন, প্রোটন এইখানে একটা বেল্ট আকারে অবস্থান করছে আমাদের পৃথিবীর চারিদিকে। ধরো এই আমাদের পৃথিবী, এই যে সূর্যক্ষেত্র, সূর্য থেকে আগত বিভিন্ন কণাগুলো এসে আমাদের চারিপাশে একদম বাইরে, ঠিক আছে, চারিপাশে একটা বেল্টের মতো রয়েছে, যেটা চৌম্বক ক্ষেত্রে পরিণত করছে। এর ফলে বাইরে যদি কোনো সৌর ঝড় হয়, মানে কোনো রকম কোনো ঘটনা ঘটে, সেগুলো এই ম্যাগনেটোস্ফিয়ারটা আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদেরকে ভেতরে আসতে দিচ্ছে না, ঠিক আছে। এটা তাহলে একটা বৈশিষ্ট্য হলো যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, চৌম্বক ক্ষেত্র এখানে দেখতে পাওয়া যায়, যেটা আমাদের অনেক কিছুই প্রতিহত করতে সাহায্য করছে। তাহলে আমি আর বড় করে লিখলাম না, ছোট করেই দেখালাম, রাইট। এরপর হচ্ছে এই স্তরে কিছু কিছু গ্যাসের উপস্থিতি রয়েছে, যেমন অক্সিজেনের পারমাণবিক, অক্সিজেনের আণবিক বা হাইড্রোজেনের রয়েছে, হিলিয়ামের রয়েছে, ঠিক আছে। তো এই কয়েকটা গ্যাসের উপস্থিতি এখানে কিন্তু দেখতে পাওয়া গেছে। এই তিনটে গ্যাসের মোটামুটি দেখতে পাওয়া গেছে, খুব অল্প পরিমাণে, বেশি নয়, খুবই অল্প পরিমাণে। আর এখানে যেহেতু পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেমে যায় এই অংশে, ওই জন্য এটাকে ম্যাগনেটোপজ বলা হয়, একদম শেষ, যেমন প্রত্যেকটা পজ বললাম, ঠিক এখানে একটা ম্যাগনেটোপজ বলে আছে, যেখানে স্তরটা থেমে যাচ্ছে, শেষ হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভ্যান বিকিরণ বলয় দেখতে পাওয়া যায় এই স্তরে, ঠিক আছে। ভ্যান বিকিরণ বলয়, এটা কিন্তু অনেক সময় শর্টে আসতে পারে, যে কোন স্তরে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এই ভ্যান বিকিরণ বলে ব্যাপারটা কি, এটা হচ্ছে যে আমি অলরেডি বললাম যে যখন আমাদের পৃথিবীর চারপাশে একটা সর্বশেষ স্তর রয়েছে, যেটা আমাদের বাইরে থেকে আসা বিভিন্ন সৌর ঝড়গুলোকে আটকে রাখছে, ঠিক আছে। জাস্ট এ মিনিট, এখানে একটা, তার চারিপাশে একটা বলয় আকারে একটা স্তর রয়েছে, ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে। এই চৌম্বক ক্ষেত্র থেকে যে কিছু আসে সেটা বিকর্ষিত হয়ে চলে যায়, আমাদের ইয়েতে ঢুকতে পারে না, যেহেতু এটা একটা চৌম্বক ক্ষেত্র, স্ট্রং একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে, যা যখন ওই সৌর বায়ু থেকে বা কোনো সৌরঝড় যদি কোনো রকম বিপদ আপদ বা বড় উল্কাপিণ্ড আসে, সেক্ষেত্রে এই পৃথিবীর বায়ুমণ্ডলে আসতে বাধা দেয় হচ্ছে এর প্রধান কাজ, এই চৌম্বক ক্ষেত্রটা, ঠিক আছে। অনেক বিপদ থেকে আমরা কিন্তু রক্ষা পাই। তো এইটা মিলে এই যে ওই বলয়টার নামই হচ্ছে ভ্যান বিকিরণ বলে, কারণ ওটা বৈজ্ঞানিক ভ্যান অ্যালেনের নাম অনুসারে এই বলয়টির নামকরণ করা হয়েছিল, যেটা আমরা অলরেডি বললাম, মেনশন করলাম, ওটারই স্তরটার নাম হচ্ছে এটা, ঠিক আছে, আলাদা কিছু নয়। তাহলে আমাদের মোটামুটি এখানে শেষ হলো। এই মোটামুটি এইখানে যেগুলো ছিল তোমাদের, তাহলে এখানে আমরা কিছু কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারে কিছু স্যাটেলাইট তোমরা ড্র করতে পারো, এখানে কিছু স্যাটেলাইট দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এক্সোস্ফিয়ারে আমি একটা স্যাটেলাইট ড্র করলাম, আর এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র করলাম, যেটা ভ্যান বিকিরণ বলয় বলা হয়, সেটা তোমরা এখানে লিখে দিতে পারো ওই স্তরটার নামটা। হ্যাঁ, আর এটা কমপ্লিট ছবিটা তোমাদের এইরকম করে প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন যখন ছবিটা দেবে, এটা অনেক সময় 5 নম্বরের আসে তোমাদের, তো তোমরা যখন এটা করবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন থাকে এর মধ্যে, তাহলে কিন্তু তোমাদের 4 মার্কস ছবিতে আসবে, ঠিক আছে। এগুলো বৈশিষ্ট্য সহকারেও কিন্তু 2 মার্কসের জন্য আছে। আজকে এতটাই, নেক্সট দিন আবার পরবর্তী অংশ থেকে পড়াবো। থ্যাংক ইউ।